সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার তুলনা। সংসদীয় পদ্ধতিতে শাসন ক্ষমতা নির্বাচিত সংসদের হাতে ন্যস্ত, যেখানে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় এটা একজন নির্বাচিত রাষ্ট্রপতির হাতে ন্যস্ত। সংসদীয় পদ্ধতিতে জনগণের অংশগ্রহণের সুযোগ বেশি। প্রধানমন্ত্রীর সংসদের কাছে জবাবদিহি করার ব্যবস্থার মাধ্যমে সংসদীয় পদ্ধতিতে মূল ক্ষমতা একজনের হাতে নয়, যা রাষ্ট্রপতি শাসিত পদ্ধতির বিপরীত। সংসদীয় সরকারে সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত সদস্যের দল সরকার গঠন করে, যেখানে চেক অ্যান্ড ব্যালেন্সের সুযোগ বেশি। অথচ রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি নিজেই সরকার গঠন করেন। তবে সংসদীয় ব্যবস্থায় সরকার শাসন ও সংসদ দুই কাজই করে, যা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় আলাদা থাকে। সংসদীয় পদ্ধতিতে প্রধানমন্ত্রী সংসদকে ভেঙে দিতে পারেন, কিন্তু রাষ্ট্রপতির শাসনের প্রেসিডেন্ট সংসদ ভাঙতে বা নির্বাচন ডাকতে পারেন না। মন্ত্রিপরিষদ। সরকার পরিচালনার জন্য দেশে একটি মন্ত্রিপরিষদ আছে। প্রধানমন্ত্রী এর নেতা। তিনি যেরূপ সংখ্যক প্রয়োজন মনে করেন সেরূপ সংখ্যক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীকে নিয়ে মন্ত্রিপরিষদ গঠন করেন। মন্ত্রিপরিষদের মন্ত্রীগণ সাধারণত সংসদ সদস্যদের মধ্য থেকে নিযুক্ত হন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য কিন্তু সংসদ সদস্য নন এমন ব্যক্তিও মন্ত্রী নিযুক্ত হতে পারেন, তবে তার সংখ্যা মন্ত্রিপরিষদের মোট সদস্য সংখ্যার 1/10 বেশি হবে না। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করেন। মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা কোনো কারণে সংসদ ভেঙে গেলে মন্ত্রিসভাও ভেঙে যায়। প্রধানমন্ত্রী তার কাজের সুবিধার্থে মন্ত্রিসভার যে কোনো মন্ত্রীর দপ্তর পরিবর্তন কিংবা অপসারণ করতে পারেন। আবার যে কোনো মন্ত্রী ইচ্ছা করলে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে পারেন। মন্ত্রিপরিষদের ক্ষমতা ও কার্যাবলী। মন্ত্রিপরিষদ দেশের শাসন সংক্রান্ত সব কাজ পরিচালনা করার ক্ষমতার অধিকারী। মন্ত্রিপরিষদ দেশের শাসন সংক্রান্ত সব কাজ পরিচালনা করার ক্ষমতার অধিকারী। দেশের শাসন ব্যবস্থার চারদিকে রয়েছে এর নিয়ন্ত্রণ। এখন আমরা এর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে জানব। মন্ত্রিসভার সদস্যগণ রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রীর কাজে সহায়তা করেন। মন্ত্রীগণ নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। মন্ত্রিসভার ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীকে সংসদের নিকট জবাবদিহি করতে হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। এ সভায় দেশের শাসন সংক্রান্ত সকল বিষয় যেমন আইন শৃঙ্খলা রক্ষা, অর্থনৈতিক অগ্রগতি, বৈদেশিক সম্পর্ক, বাণিজ্য, প্রতিরক্ষা, দ্রব্যমূল্য ও খাদ্য পরিস্থিতি নিয়ন্ত্রণ ইত্যাদি আলোচিত হয় এবং এসব বিষয়ে প্রয়োজনীয় নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের মধ্যে সমন্বয় করে থাকে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের মধ্যে সমন্বয় করে থাকে। আইন প্রণয়ন বা পুরাতন আইন সংশোধনের উদ্দেশ্যে মন্ত্রিপরিষদের সদস্যগণ নিজ নিজ বিভাগ বা মন্ত্রণালয়ের প্রয়োজন অনুযায়ী আইনের খসড়া তৈরি করে অনুমোদনের জন্য জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন করেন। প্রতি বছর সরকার দেশ পরিচালনার জন্য বার্ষিক বাজেট প্রণয়ন করে। অর্থমন্ত্রীর তত্ত্বাবধানে খসড়া বাজেট প্রণীত হয়। মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যগণ এ বিষয়ে সহযোগিতা করেন। খসড়া বাজেট সংসদে উপস্থাপন করে অনুমোদন করানো
মন্ত্রী পরিষদের একটি গুরুত্বপূর্ণ কাজ। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার জন্য বিভিন্ন বাহিনী গঠন ও পরিচালনায় মন্ত্রিপরিষদ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। যেমন দেশের প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের জন্য রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আবার দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তার জন্য গঠিত বিভিন্ন বাহিনী সমূহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ বৈদেশিক নীতি নির্ধারণ করে। বিভিন্ন রাষ্ট্রের সাথে চুক্তি সম্পাদন, কূটনৈতিক সম্পর্ক স্থাপন, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য পরিচালনার দায়িত্ব মন্ত্রিপরিষদের। জাতীয় স্বার্থ ও মর্যাদা ঠিক রেখে মন্ত্রিপরিষদ এসব কাজ করে। মন্ত্রিপরিষদ সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে। মন্ত্রিপরিষদ সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে। সরকারের নীতি জনগণের কাছে তুলে ধরে এবং ওই সব নীতির পেছনে জনগণের সমর্থন আদায় করে। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো। রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার দায়িত্ব প্রশাসনের। রাষ্ট্রের ভিতরে শান্তি শৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রের সমৃদ্ধির লক্ষ্যে সুষ্ঠু প্রশাসনের কোনো বিকল্প নেই। প্রশাসন একটি নির্দিষ্ট কাঠামোর ভিত্তিতে পরিচালিত হয়। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো। কেন্দ্রীয় প্রশাসন বা সচিবালয়, মাঠ প্রশাসন, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন। কেন্দ্রীয় প্রশাসন সংশ্লিষ্ট দপ্তর বা অধিদপ্তর। উপরের ছকে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো স্তর ভিত্তিক। এর দুটি প্রধান স্তর আছে। প্রথম স্তর হলো কেন্দ্রীয় প্রশাসন বা সচিবালয়। দেশের সব ধরনের প্রশাসনিক নীতি ও সিদ্ধান্ত কেন্দ্রীয় পর্যায়ে গ্রহণ করা হয়। আর কেন্দ্রীয় পর্যায়ে গৃহীত নীতি ও সিদ্ধান্ত মাঠ প্রশাসনের মাধ্যমে সারা দেশে বাস্তবায়িত হয়। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনের দ্বিতীয় স্তরটি হলো মাঠ প্রশাসন। মাঠ প্রশাসনের প্রথম ধাপ হলো বিভাগীয় প্রশাসন, দ্বিতীয় ধাপে রয়েছে জেলা প্রশাসন, জেলার পর আছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত। মাঠ প্রশাসন মূলত কেন্দ্রের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। কয়েকটি মন্ত্রণালয় নিয়ে কেন্দ্রীয় প্রশাসন বা সচিবালয় গঠিত। প্রতি মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত আছে বিভিন্ন বিভাগ বা অধিদপ্তর। অধিদপ্তর বা দপ্তরের প্রধান হলেন মহাপরিচালক বা পরিচালক। মন্ত্রণালয়ের অধীনে আরও আছে বিভিন্ন স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত সংস্থা, বোর্ড ও কর্পোরেশন। এসব দপ্তর ও অফিসের কোনোটির কার্যকলাপ আবার বিভাগ, জেলা, উপজেলা পর্যন্ত বিস্তৃত। অধিদপ্তরগুলো সচিবালয়ের লাইন সংস্থা হিসেবে বিভিন্ন সরকারি কার্যক্রম বাস্তবায়নে দায়িত্ব পালন করে। কেন্দ্রীয় প্রশাসন। মন্ত্রণালয় হলো প্রশাসনের কেন্দ্রবিন্দু, আর যে স্থানে বিভিন্ন মন্ত্রণালয়গুলো অবস্থিত তা সচিবালয় নামে পরিচিত। প্রতিটি মন্ত্রণালয় একজন মন্ত্রীর অধীনে ন্যস্ত। মন্ত্রীর প্রধান কাজ প্রকল্প প্রণয়ন ও নীতি নির্ধারণ। প্রতিটি মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হলেন সচিব। তিনি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে নীতি নির্ধারণে পরামর্শ প্রদান করেন। মন্ত্রণালয়ের সকল কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব সচিবের উপর ন্যস্ত। সচিবালয়ের প্রশাসনিক কাঠামো। মন্ত্রী, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব, প্রশাসনিক কর্মকর্তা।
অতিরিক্ত সচিব মন্ত্রণালয়ের দ্বিতীয় প্রধান প্রশাসনিক কর্মকর্তা। তিনি সচিবকে বিভিন্ন দায়িত্ব পালনে সহায়তা করেন। কোনো মন্ত্রণালয়ে সচিব না থাকলে তিনি সচিবের দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ের প্রতিটি অনুবিভাগের জন্য একজন করে যুগ্ম সচিব থাকেন। তিনি সচিবকে বিভিন্ন কাজে সহায়তা করেন। মন্ত্রণালয়ের কর্মচারী ও অফিস ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ের এক বা একাধিক শাখার দায়িত্বে থাকেন একজন উপসচিব। তিনি বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবকে পরামর্শ দেন ও সহযোগিতা করেন। প্রতি শাখায় একজন সিনিয়র সহকারী সচিব ও একজন সহকারী সচিব রয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয়ে উপসচিবের সাথে পরামর্শ করে তারা দায়িত্ব পালন করেন। মন্ত্রণালয়ে আরও বিভিন্ন ধরনের কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। তারাও মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্য পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উল্লেখ্য, সরকারের কয়টি মন্ত্রণালয় থাকবে এবং একটি মন্ত্রণালয়ে কতজন অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব এবং সিনিয়র সহকারী সচিব ও সহকারী সচিব থাকবেন তার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। উল্লেখ্য, সরকারের কয়টি মন্ত্রণালয় থাকবে, একটি মন্ত্রণালয়ে কতজন অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সচিব, সিনিয়র সহকারী সচিব থাকবেন তার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। সরকার ও মন্ত্রণালয়ের কাজের পরিধি অনুযায়ী তাদের সংখ্যা নির্ধারিত হয়ে থাকে। বিভাগীয় প্রশাসন। বাংলাদেশে 8টি বিভাগ আছে। প্রতি বিভাগের প্রশাসনিক প্রধান হলেন একজন বিভাগীয় কমিশনার। কেন্দ্রের প্রতিনিধি হিসাবে তিনি বিভাগের প্রধান প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তিনি তার কাজের জন্য কেন্দ্রের নিকট দায়ী থাকেন। বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকদের কাজ তদারক করেন, বিভাগের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন ও তত্ত্বাবধান করেন, ভূমি রাজস্ব আদায়ের ব্যবস্থা করেন ও খাস জমির তদারক করেন। বিভাগের ক্রীড়া উন্নয়ন, শিল্পকলা, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে কাজ করেন, জনকল্যাণ ও সেবামূলক কাজ পরিচালনা করেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করেন। জেলা প্রশাসন। জেলা প্রশাসন মাঠ বা স্থানীয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ স্তর। এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন জেলা প্রশাসক। দেশের সব জেলায় একজন করে জেলা প্রশাসক আছেন। তাকে কেন্দ্র করে জেলার সকল সরকারি কাজ পরিচালিত হয়। প্রশাসনিক কাজ। জেলা প্রশাসক কেন্দ্র থেকে আসা সকল আদেশ, নির্দেশ, সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। জেলার বিভিন্ন অফিসের কাজ তদারক ও সমন্বয় করেন। জেলার বিভিন্ন শূন্য পদের লোক নিয়োগ করেন। রাজস্ব সংক্রান্ত ও আর্থিক কাজ। জেলা প্রশাসক জেলা কোষাগারের রক্ষক ও পরিচালক। জেলার সব ধরনের রাজস্ব আদায়ের দায়িত্ব তার, সে কারণে তিনি কালেক্টর নামেও পরিচিত। এছাড়া তিনি ভূমি উন্নয়ন, রেজিস্ট্রেশন ও রাজস্ব সংক্রান্ত বিবাদ মীমাংসা করে থাকেন। আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কাজ। জেলার মধ্যে শান্তি ও শৃঙ্খলা রক্ষা ও জনগণের জীবনের নিরাপত্তা প্রদানের দায়িত্ব তার উপর ন্যস্ত।